ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নো ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, ডব্লিউবিএসএসসির যে গেজেট নোটিফিকেশান বেরিয়েছে তাতে কিন্তু অনেকগুলো মহাজট রয়েছে, ঠিক যেমন এসএলএসটিতে ছিল। এবং সেই মহাজটগুলো তুমি যদি আজ থেকে না জানতে পারো, তুমি কিন্তু টার্গেট তোমার স্কোর বা সেফ স্কোর তোমার জেলা বা তোমার রিজিয়ন ওয়াইজ তুমি ঠিক করতে পারবে না, তোমার প্রিপারেশনটাও ঠিক করতে পারবে না, এবং ফর্ম ফিল আপ থেকে ফাইনাল প্যানেল তৈরি পর্যন্ত কোথাও না কোথাও তোমাকে অসুবিধায় পড়তে হবে। তাই আজ থেকে যদি সাবধান না হও তাহলে কিন্তু মহা বিপদ হবে। আজকে সেই জটগুলো তোমাদের সামনে তুলে ধরবো, কোন কোন বিতর্কিত জায়গা রয়েছে, কোথায় কোথায় তোমাকে সাবধান হতে হবে এবং কিভাবে কাট অফ বা টার্গেট ফিক্সড হবে, সেই সমস্ত ব্যাপারগুলো আজ জানতে পারবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, এই যে গেজেট রয়েছে তোমরা হয়তো খেয়াল করোনি, কারণ ফর্ম ফিল আপ শুরু হয়নি। ফর্ম ফিল আপ শুরু হলে ভালো করে পড়বে, তখন বুঝতে পারবে। দেখো, যেখানে যে জটগুলো রয়েছে, নাম্বার 1 জট রয়েছে এক্সপিরিয়েন্স নাম্বার কখন যোগ হবে, ইন্টারভিউর আগে না পরে। ঠিক এসএলএসটির মতো জুলাই মাসে আমি বলেছিলাম ইন্টারভিউর ব্যাপারটা কখন যোগ হবে। আজকে টনক নড়লো, আজ তারা রাস্তায় নেমেছে, আজ তারা আইন আদালতে যাচ্ছে। এই ক্ষেত্রেও কিন্তু সেই একই জায়গায় যাচ্ছে। এক্সপিরিয়েন্স নাম্বার কারা পাবে এবং কতজন পাবে, কারণ 2016 সালের প্যানেল ক্যান্সেল হয়ে গেছে। এবার যদি যোগ্য লিস্ট যদি কালী পুজোর পর বের করে এসএসসি, তাহলে সেটা কতজন হবে এবং তাদের মধ্যে কতজন অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়ার যোগ্য হবে না যোগ্য হবে না, বা আইন আদালত পর্যন্ত যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কাট অফ বা প্যানেল। এইটা যেটা ইন্টারভিউর জন্য হোক বা ফাইনাল প্যানেলের জন্য হোক, এই প্যানেলটা কিন্তু জোন ওয়াইজ হবে না, এবারে ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে। ক্লিয়ারলি কিন্তু গেজেটে বলা আছে, সেটাও সম্পর্কে বলবো। ক্যাটাগরি যারা রয়েছে ওবিসি, এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এবং আদার স্টেট থেকে যারা ক্যাটাগরি আসবে তাদের জন্য বিশেষ সতর্কবার্তা রয়েছে এই গেজেটের মধ্যে, সেটাও উল্লেখ করব। এবং প্রিলিমিনারি মেরিট স্কোর যেটা হবে, ইন্টারভিউ যে মেরিট স্কোরটা ধরে ইন্টারভিউতে ডাকা হবে, সেটা কি কি নিয়ে প্রিলিমিনারি মেরিট স্কোর হবে, এবং আদার স্টেট যারা আসছো তাদের জন্যও তো বললাম। এই সব ব্যাপারগুলো আজকে আলোচনা করব। দেখো, প্রথমেই চলে আসি আমরা এক্সপিরিয়েন্স নাম্বার কখন পাবে, ইন্টারভিউর আগে না পরে, সেটা জানতে হলে আমাদের একটু দেখে নিতে হবে। যদিও এটা আমরা সবাই জানি, বহুবার আলোচনা হয়ে গেছে। গ্রুপ সিতে কীরকম রয়েছে, মার্কস ক্যাটাগরির ডিভিশনটা কিন্তু 2016 মতো নয়, পাল্টে গেছে। গ্রুপ সি, গ্রুপ ডি, লাইব্রেরিয়ান সবার কিন্তু পাল্টে গেছে। তাই এখানে 2016 সালের কাট অফের কোনো ধারে পাশের কোনো জায়গায় হবে না, তার আরও অনেকগুলো কারণ রয়েছে। রিটিনে 60, একাডেমিকে 10, এক্সপিরিয়েন্সে 5। এই তিনটে নিলে হচ্ছে 75 মার্কসের মধ্যে তুমি যে মার্কসটা পাবে সেইটাকে তোমাকে বলা হচ্ছে প্রিলিমিনারি মেরিট স্কোর। এই প্রিলিমিনারি মেরিট স্কোর অনুযায়ী তোমাকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। এটা একদম গেজেটে ক্লিয়ারলি বলা আছে। কোথায় বলা আছে দেখে নাও, গেজেট খুলে ফেলো এবং পেজ নাম্বার 6-এ চলে আসো। 8-এর দাগে দেখে নাও, বড় বড় করে লেখা আছে প্রিলিমিনারি মেরিট স্কোর, that is the aggregate of the marks obtained by them in the written examination, similar experience and evaluation of academic score taken together as the provision of the part শিডিউল যেটা দেওয়া আছে গ্রুপ সির জন্য সেটা। গ্রুপ ডির জন্য যদি আমরা দেখি তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, সেখানে দেখো 40 নাম্বার হচ্ছে রিটেনে, একাডেমিকে কোনো গ্রুপ ডির মার্কস নেই, এক্সপিরিয়েন্সের জন্য 5। এই 45 নাম্বার হচ্ছে প্রিলিমিনারি মেরিট স্কোর। এটা কোথায় দেওয়া আছে, চলে এসো আর একটু নিচে, পেজ নাম্বার 8-এ দেখো। পেজ নাম্বার 8-এ এটার গ্রুপ ডির জন্য এইটা দেওয়া আছে প্রিলিমিনারি মেরিট স্কোর, যেটা ধরে তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে। এবার এর পরে ইন্টারভিউর পরে গ্রুপ সির ক্ষেত্রে দেখো, ইন্টারভিউতে 10 নাম্বার, টাইপ এবং কম্পিউটিং কম্প্রিহেনশন টেস্টের জন্য 15 নাম্বার, টোটাল 100 মার্ক হবে। এইটাও কিন্তু গতবারের থেকে চেঞ্জ হয়ে গেছে, তাই এখানেও কিন্তু কোনো কাট অফ খাটবে না গতবারের সঙ্গে। তাই টোটাল 100 মার্কের পরীক্ষার উপর তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, যার উপরে প্যানেল বা প্যানেল তৈরি হবে, যার ফলে তুমি চাকরিটা পাবে তোমার স্কোর অনুযায়ী। এবার গ্রুপ ডির ক্ষেত্রে দেখো, ইন্টারভিউতে 5 নাম্বার, যেখানে হচ্ছে 50 মার্কের উপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এগুলো বোঝার চেষ্টা করো, ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, এরই উপর কাট অফে তুমি চাকরিটা পাবে। এবার যেটা বলছে, এই এক্সপিরিয়েন্সের নাম্বার যে ইন্টারভিউর আগে যোগ হয়ে যাচ্ছে, এই কারা পাবে, কতজন পাবে। দেখো, সুপ্রিম কোর্ট যা বলে দিয়েছে, প্রায় 3500 মতো যোগ্য আছে। এবার হচ্ছে কি না, কতজনকে এসএসসি যোগ্য বা অযোগ্য লিস্টে কতজনকে তুলবে সেটাও হচ্ছে বড় কথা। কারণ এসএলএসটির ক্ষেত্রে যে সিবিআই যে লিস্ট দিয়েছিল সেই অনুসারে হয়নি, তাই এটার ক্ষেত্রেও কিন্তু হবে না। তো যাই হোক, এই এক্সপিরিয়েন্সের নাম্বার যদি ইন্টারভিউর আগে পেয়ে যায় তাহলে কিন্তু কাট অফের বিরাট হেরফের
বের হবে। তার কারণ যারা অযোগ্য তারাই হয়তো এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না, কিন্তু যারা যোগ্য তারা নাম্বার পাবে। এবং এসএসসি চাইছে, অর্থাৎ রাজ্য সরকারও চাইছে যারা যোগ্য, অন্তত যোগ্য যারা, সবাইকে তো সে ঢোকাতে চায় তোমরা সবাই জানো, কিন্তু যারা যোগ্য তাদের এক্সপিরিয়েন্সের নাম্বারটা দিয়ে, যেরকম যোগ্য শিক্ষকদের একটা 100% ঢুকিয়ে দেওয়ার একটা বিরাট স্কোপ তৈরি করেছে, এক্ষেত্রেও তাই সেই স্কোপটা তৈরি করেছে। এই 5 নাম্বার এবং ইন্টারভিউর 5 নাম্বার গ্রুপ ডির জন্য খুব মারাত্মক জায়গা, যেখানে প্রায় যতজন যোগ্য গ্রুপ ডি লিস্ট হবে প্রায় সবাইকেই ঢুকিয়ে নেবে, এটা ধরে নাও। তারপরে যে ভ্যাকেন্সিটা থাকবে সেটা তোমার জন্য বাকি থাকবে যারা ফ্রেশার রয়েছে। এবার কি অন্য স্টেট থেকে যারা আসবে তারা কি এইগুলো পাবে? হ্যাঁ, যদি তারা কেউ অন্য স্টেট থেকে কেউ আসবে না, যারা পার্মানেন্ট চাকরি করে তারা কেউ আসবে না, আর টেম্পোরারি চাকরিতে কোনো এক্সপিরিয়েন্স নাম্বার পাবে না। এবার দেখো আমরা আসি, প্যানেল বা কাট অফ জোন ওয়াইজ হবে না ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে। এখানে তুমি দেখো তার একটু নিচে নেমে আসো, পেজ নাম্বার 7-এ পয়েন্ট নাম্বার 10-এর ইয়েতে দেখো, এ রিজিয়ন ওয়াইজ প্যানেল অফ ক্যান্ডিডেট ফর্ম ইন টার্মস অফ দেয়ার প্রিভিয়াস পার্ট বি শিডিউল। অর্থাৎ প্যানেল তৈরি হবে রিজিয়ন ওয়াইজ, অর্থাৎ আগে আমাদের সময় এসএসসিতে যেরকম রিজিয়ন ওয়াইজ ইন্টারভিউ হতো, প্যানেল হতো, সেরকমই হবে। অর্থাৎ তুমি তোমার নিজের জেলাতে নাও পেতে পারো, অর্থাৎ তোমার যে রিজিয়নের মধ্যে যে কোনো একটা জেলার তুমি চাকরিটা পেতে পারো। তাই বোঝা গেল তো ব্যাপারটা। তো কাট অফ এবং প্যানেল যাই হোক না কেন সেটা কিন্তু রিজিয়ন ওয়াইজ হবে, আর কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে না, যেটা 2016 সালের হয়েছিল। তাই পুরো পিকচারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার ক্যাটাগরিদের জন্য দেখো বলা আছে এসসি এসটি ওবিসি। এখানে চলে আসো, আবার তোমরা গেজেটে চলে আসো, পেজ নাম্বার 12-এ। পেজ নাম্বার 12-এ লাস্টের দিকে চলে যাও। এটা দেখো এনবি বা বিশেষ দ্রষ্টব্য বলে দেওয়া আছে যে এসসি এসটি ওবিসি পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের সার্টিফিকেট কবে লাস্ট ডেট হওয়া উচিত, এবং সেই সার্টিফিকেটগুলো অবশ্যই যে কোনো ক্যাটাগরি সার্টিফিকেট অবশ্যই তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হওয়া উচিত। তাই যারা আদার স্টেট থেকে আসবে তারা কিন্তু সেই অ্যাডভান্টেজ পাবে না, কোনো ক্যাটাগরি অ্যাডভান্টেজ পাবে না, তারা জেনারেল ক্যাটাগরি হিসেবে ট্রিট হবে। এবং সেখানে বলা আছে লাস্ট ডেট বলা আছে, দেখো বিফোর দ্য লাস্ট ডেট অফ দ্য রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন শ্যাল বি ট্রিটেড অ্যাজ দ্য ভ্যালিড ডকুমেন্ট। অর্থাৎ তোমার সার্টিফিকেটটা যেদিন অ্যাপ্লিকেশন করবে সেই দিনের লাস্ট ডেট, তার আগেই তোমাকে পেতে হবে, না হলে কিন্তু হবে না। তারা পরের ডেটে অ্যাপ্লিকেশান করে দিলে ভেরিফিকেশনের সময় তারপরে তুমি কালেকশন করলে, মানে সার্টিফিকেটটা পেলে তারপর ভেরিফিকেশনের সময় গিয়ে দেখালে, সেটা কিন্তু হবে না। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের আগে তোমাকে কিন্তু সার্টিফিকেট করতে হবে। তাই যারা জেনারেল রয়েছে, ওবিসি হয়েছে বা ওবিসি এ ছিল বি হয়েছে, বি ছিল এ হয়েছে, তাদের ক্ষেত্রে বলছি তোমরা ওবিসি যদি সার্টিফিকেট না জোগাড় করতে পারো তোমরা ক্যাটাগরি অ্যাডভান্টেজ পাবে না, তোমাদের জেনারেল ক্যাটাগরি হিসাবে ট্রিট হবে। পরীক্ষা দিতে পারবে কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি হিসাবে পরীক্ষা দিতে পারবে। এবার দেখো প্রিলিমিনারি মেরিট স্কোর, যেটা বললাম যেই মেরিট স্কোরটা ধরে ইন্টারভিউতে তোমাকে ডাকা হবে সেটা এখানে তোমাকে ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম। আদার স্টেটের গল্পটাও বললাম। এবার আরেকটা খবর আনন্দবাজার পত্রিকা থেকে এসছে যে লাস্ট 2016 সালের যে অ্যাপ্লিক্যান্ট ছিল গ্রুপ সি গ্রুপ ডির জন্য 18 লক্ষ অ্যাপ্লিক্যান্ট ছিল বলে তারা বলেছে, এবং 2025-এ অ্যাপ্লিক্যান্টের সংখ্যা 25 লক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে গেসটা করো কীরকম কাট অফটা যেতে পারে। এর পরের ভিডিওতে আমি সেই নিয়েই আলোচনা করব। তাই ভিডিওটাকে লাইক করে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।